পায়ে হেঁটে তো আর চলতে পারে না। এবার আপনি বলুন, যেখানে মাস্টার মশাইয়ের ডেড বডিটা পড়েছিল সেখানে এই ঘড়িটা পৌঁছলো কি করে? সেটাই তো ঠিক বুঝে উঠতে পারছি না অফিসার। বুঝবেন ম্যাডাম, বুঝবেন। থানাতে চলুন, সব বুঝতে পারবেন। আসুন আমার সঙ্গে। অফিসার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ছক্কা মেরে দিয়েছে, ছক্কা। আমাদের স্যার মাঠে নেমেই ধোনির মতো ছক্কা মেরে বল একেবারে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছে। আর শুনলাম পুলিশ অফিসার গোবর্ধন বাবু নাকি দিদিমণিকে অ্যারেস্ট করেছে। আর সেটা সম্ভব হয়েছে আমার জন্য। আরে নিশা ম্যাডাম, আপনি হঠাৎ আমাদের এই গোপন জায়গায়, মানে ধানতলা গোডাউনে বাধ্য হয়ে আসতে হলো। তোমার স্যারকে আমি অনেকবার ফোন করেছিলাম, কিন্তু উনি ফোনটা রিসিভ করেনি, তাই সরাসরি এখানে চলে এলাম। তা কোথায় কোথায় তোমাদের স্যার? আই মিন সিদ্ধেশ্বর চ্যাটার্জি। টাউন অফিসে ছিল, কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। আমিও এসে গেছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। বিষ্ণু, ম্যাডামের স্যারের সঙ্গে দরকার আছে। আপনারও কি ওই আছে কি দরকার? তাহলে আমার চাকরিটাই খেয়ে নেবে আমাদেরই সরকার। গোবর্ধন, এখন তোমার স্যার মানে ওই সিদ্ধেশ্বর বাবু যদি আমার পাশে না থাকে, তাহলে যে আমি ধনে প্রাণে মারা পড়ে যাব। পাগলা রে, মানুষ চিনলি না? আপনি ভাবলেন কি করে যে আমি আপনার পাশে থাকবো না? আপনার ভাবনাতেই গন্ডগোল আছে, তাই না নিশা? সে আপনাদের ব্যাপার, আপনারা বুঝুন। আপনার সঙ্গে কিন্তু প্রাইভেট কথা আছে, আমি জানি তো। আগে করিনি অফিসারকে সেট, তারপর তোমাকে দেব ডেট। তার আগে বিষ্ণু। যাচ্ছি স্যার, তবে প্রয়োজন হলে ডাকবেন, আমি বাইরে অপেক্ষা করছি। ভালো ছেলে, আমার এত সুন্দর ইশারা বোঝে না। বলুন অফিসার, এই অধম আপনার কোন কাজে লাগতে পারে? আরে মশাই, আপনার কথাতেই তো ঝিমলি দিদিমণিকে ধরে নিয়ে গেছে। থানাতে মহিলা লকআপ নেই বলে এক মহিলা কনস্টেবলের জিম্মায় ওনাকে রেখে দিয়েছে। বলুন এবার কি করবো? বলছি ওই কেস ডায়েরিতে কিছু লেখেননি তো? না, সে আপনার কথা মতন এখনো কিছু লেখেনি। আগামীকাল রবিবার, আর হিসেব মতন আগামী পরশুদিন সোমবার ওনাকে আদালতে পেশ করতেই হবে। সেক্ষেত্রে কেস ডায়েরিতে যা লেখার সবিস্তারের না, ওই কেস ডায়েরিতে আপনি কিচ্ছু লিখবেন না। ওই কেস ডায়েরিতে আপনি কিচ্ছু লিখবেন না। আমার ভাই থানাতে যাবে, ভাইয়ের কথা অনুযায়ী আপনি ওই ঝিমলি দিদিমণিকে ছেড়ে দেবেন। তা না হয় দিলাম, কিন্তু ছেড়ে দেবে মানে? মানে আরে বাবা, তোমার সঙ্গে তোমার প্রাইভেট, তুমি মধ্যিখানে ঢুকে পড়ছো কেন? হ্যাঁ, কি যেন বলছিলাম অফিসার? না মানে আমারটা বললাম তো, আমার ভাই যাবে, ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দেবো। আপনি ওই ঝিমলি দিদিমণিকে ছেড়ে দেবেন। কিন্তু আপনি তো আমাকে অন্য কথা বলেছিলেন। দেখেছো, মেয়েটা আবার মধ্যিখানে ঢুকে পড়ে। আরে বাবা, তোমার সঙ্গে আমার প্রাইভেট। তাহলে যেটা বললাম অফিসার। বেশ, আমি তাহলে এখন চলি। দাঁড়ান অফিসার, ওই ঝিমলিকে আপনি এইভাবে ছেড়ে দিতে পারেন না। আরে বাবা, তোমার সঙ্গে আমার প্রাইভেট। শাট আপ! জাস্ট শাট আপ! আমাকে গাছে তুলে দিয়ে এখন আপনি মই কেড়ে নিচ্ছেন? নিশা, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? তুমি বিডিও সাহেবের মেয়ে, তোমার মুখে এই ধরনের কথাবার্তা শোভা পায় না। হ্যাঁ, কিন্তু উনি কি বলতে চাইছেন সেটাও তো আমার একবার শোনা দরকার। কিন্তু আমি যে এখানে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। ঠিকই পাচ্ছেন, তবে গন্ধটা আমার এই পকেটের ভেতর থেকে আসছে। বললাম তো, আমার ভাই যাবে, ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দেবো। তা না হয় পাঠাবেন, কিন্তু কতটা পাঠাবেন সেটা নির্ভর করছে ওনার কথার উপর। ওনার কথাটা যত ভারী হবে, লোনের বান্ডিলটাও ঠিক ততটাই ভারী হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন ম্যাডাম, আপনি কি বলতে চাইছিলেন বলুন। কথায় আছে বেড়াল তাড়াতে হলে প্রথম রাতেই তাড়াতে হয়, তাই এই মুহূর্তে বেড়াল তাড়ানোটাই আমার একমাত্র কাজ। নিশা, আমি কিন্তু বেড়াল নয়, আমি হচ্ছে বাঘ। আপনি বাঘ নাকি বেড়াল সেটা আমি জানি না, তবে আপনি যে একটা বেঈমান সেটা আমি খুব ভালো করে বলতে পারি। নিশা, কি কথা হয়েছিল আপনার সঙ্গে? তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল বলো তো? ভুলে যাওয়ার ভান করবেন না সিদ্ধেশ্বরদা। এই মা কালী দিবি বলছে, আমি একদম মনে করতে পারছি না। প্লিজ তুমি আমাকে একটুখানি মনে করিয়ে দাও না। হ্যাঁ, কিন্তু উনি কি সব কথা বলতে চাইছেন সেগুলো তো আমার একবার ভালো করে শোনা দরকার। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনি কি বলতে চাইছিলেন বলুন। তাহলে শুনুন অফিসার, আমি আর কিশলয় একই কলেজের স্টুডেন্ট। ওই কলেজে পড়াকালীন আমি কিশলয়কে মনে মনে ভালোবেসে, কিন্তু ও আমাকে কোনোভাবেই পাত্তা দেয় না। তাই যে কোনো ভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য হিংস্র হয়ে যোগাযোগ করি সিদ্ধেশ্বরদার সাথে। সব শুনে উনি বলেন, যদি আমি আমার বাবার কাছ থেকে খনি থেকে কয়লা তোলার টেন্ডারগুলো এনে দিতে পারি, তাহলে উনি আমাকে কিশলয়ের সাথে বিয়েটা দিয়ে দেবেন। বাবা,
আমিও কিশোলাকে পাওয়ার আশায় দিনের পর দিন বাবার আলমারি থেকে খনি থেকে কয়লা তোলা সিল টেন্ডার পেপারগুলো নিয়ে ওনাকে দিই। আর জানেন তো এইভাবে সুন্দর চলছিল, কিন্তু হঠাৎ করে আমাদের মধ্যে এসে দাঁড়ায় ঝিমলি দিদিমণি, প্রয়াত এসপি সত্যনারায়ণ চৌধুরী মেয়ে, আমাদের চৈতন্যপুরে ওই স্কুলের গানের শিক্ষিকা। ঠিক তাই, আমার কেন যেন একটা সন্দেহ হতে থাকে। আমি না কিশোলাকে ফলো করতে থাকি এবং বুঝতে পারি ওই ঝিমলির জন্য ওর চোখে একটা ভালোবাসার জন্ম হয়েছে। তাই ওই ঝিমলিকে রাস্তা থেকে সরাবার জন্য একটা সুযোগ খুঁজতে থাকি, আর পেয়েও যাই সুযোগটা। তাই তো? ঠিক তাই। স্কুলের ফাংশনের রাতে না আমিও ভিড়ের মধ্যে দর্শক সেজেছিলাম। হঠাৎ করে দেখি ঝিমলির হাত থেকে ঘড়িটা খুলে স্কুলের মাঠে পড়ে আছে। আমিও সুযোগ বুঝে ঘড়িটা ওখান থেকে তুলে নিই, আর এই কথা সিদ্ধেশ্বর দাকে জানাতে উনি আমাকে বলে, ওই ঘড়িটাকে নিয়ে তুমি জঙ্গলের মধ্যে গিয়ে ফেলে ব্যাস, আমি ওনার কথা মতো ঘড়িটা নিয়ে কি জঙ্গলে ফেলে দিয়ে আসলাম। তারপর আমি আপনাকে ফোন করি, আমি জঙ্গল থেকে ঘড়িটা উদ্ধার করে নিয়ে এসে ঝিমলি দিদিমণিকে গ্রেফতার করি। এতদিন ধরে আমি ঠিক যা যা চেয়েছিলাম তাই হয়েছে, কিন্তু এখন উনি উল্টো সুরে গান গাইছেন। পাগলা রে, মানুষ চিনলি না। দেখো নিশাই, ওয়েদার চেঞ্জের মতন না প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলি। সিদ্ধেশ্বর বাবু, বুঝেছেন অফিসার, প্রথমে আমি ভেবেছিলাম যে আমার চলার পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে ওই বিডিও সাহেব, মানে নিশার বাবা। আচ্ছা। তাই নিশার কথা অনুযায়ী ওই বিডিও সাহেবকে আমার হাতের মুঠোয় রাখবার জন্য আমার ভাই কিশোলার সঙ্গে নিশার সঙ্গে বিয়ে দেব বলে রাজি হই। কিন্তু যখন আমি বুঝতে পারলাম ওই বিডিও সাহেব মানে নিশার বাবা একটা আস্ত ভেড়া, হ্যাঁ, গায়ে গুলি লাগার আগেই চিৎকার করে উঠছে, আমি বুঝতে পারলাম যে আমার চলার পথের কাঁটা ওই বিডিও সাহেব নয়, আমার চলার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঝিমলি দিদিমণি। গ্রামের লোককে একত্রিত করে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। সাপে বরের মতন জানতে পারলাম যে আমার ভাই কিশলয় ওই ঝিমলি দিদিমণিকে পাগলের মতন ভালোবাসে। সুযোগটা পেয়ে গিয়ে সুযোগটাকে কাজে লাগিয়ে দিলাম, আপনাকে দিয়ে ওই ঝিমলি দিদিমণিকে অ্যারেস্ট করালাম। এবার কি করব? আমার ভাইকে দিয়ে আপনার কাছ থেকে ওই ঝিমলি দিদিমণিকে ছাড়িয়ে নিয়ে বলে ব্যাপারটা কি দাঁড়ালো, ওই ঝিমলি দিদিমণি আমার অনুগত হয়ে গেল। আমি যা যা বলবো ওই ঝিমলি দিদিমণি তাই শুনে চলতে বাধ্য। তাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম আমার ভাই কিশলয়ের সঙ্গে ওই ঝিমলি দিদিমণির বিয়েটাই হবে। দারুণ! তাহলে আমার কি হবে? আরে বাবা, আমি তো আছি, আমাকে দিয়ে কাজগুলো চালিয়ে নেবে। আরে দুধের স্বাদ ঘোলে মেটাও না। আমি কিন্তু বিষধর কাল নাগিনী সাপ সিদ্ধেশ্বর চ্যাটার্জি, আর আপনি আমার লেজে পা দিয়েছেন, ছবলটা কিন্তু আপনাকে খেতেই হবে। ও নিশা, যাত্রার মহা ভিলেন সদ্য স্বর্গীয় ত্রিদীপ ঘোষের নাম শুনেছো? আমি না ছোট্ট থেকে ত্রিদীপ ঘোষের যাত্রা শুনে বড় হয়েছি। হ্যাঁ গো, ওই দর্শক আসনে বসে থাকতাম, একটা একটা করে বাদাম খেতাম আর ত্রিদীপদার যাত্রা দেখতাম। ছোটবেলায় ত্রিদীপ ঘোষের একটা যাত্রা দেখেছিলাম, সেই যাত্রা পালাটার নাম ছিল কাল কেউটের ছোবল। ভয় পেয়ে গেলে তুমি ওই ছোবলের কথা বললে না, তাই মনে পড়ে গেল। তবে আমি ছোবল খাই না, ছোবল মারি। দাঁড়িয়ে যান, এই ডেড বডিটাকে তুলে পোস্টমর্টমে পাঠাতে হবে, বুঝেছো? নে এই নিশা, তুমি ওইখানে ওইভাবে পড়ে গেলে কেন? এই মা, একটু দেখে শুনে চলাফেরা করতে পারো না? আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, তুমি না আমার অনেক কিছু জেনে গেছো। আর তো তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না। তোমার যে উপর থেকে ডাক চলে এসেছে, দুটো অপশন দেবো, বলো কিভাবে উপরে যেতে চাও? একেবারে সরাসরি না তিলে তিলে? তুমি যেমনটি চাইবে ঠিক সেইভাবে তোমাকে উপরে পৌঁছে দেবো। বলো কিভাবে যেতে চাও? একেবারে সরাসরি না তিলে তিলে? আরে বলো না কিভাবে উপরে যেতে চাও? একেবারে সরাসরি।
দেখেছেন অফিসার, এই মেয়েদের শরীর এত নরম না, আপনাকে কি বলবো, আলতো করে আঘাত করলাম ফু আ করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিই। ওদের শরীরটা যে কতটা নরম আপনাকে একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। এই আমার এই পাটাকে ওর হাতের মধ্যে রাখলাম, তারপর দেখুন দেখেছেন, বললাম না, দেখুন কি নরম, আঙ্গুলটা পুরো ফ্র্যাকচার হয়ে রক্তারক্তি হয়ে গেল। তবে অফিসার, আপনাকে কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, আমি ভিলেন হতে পারি কিন্তু ভদ্র ভিলেন। অন্য ভিলেন হলে এই দৃশ্যে যদি থাকতো না, কি করতো বলুন তো? কি করতো? অন্য ভিলেন হলে এই দৃশ্যে কি করতো দেখাচ্ছি, আপনি আমার কোটটা ধরুন, দেখাচ্ছি অন্য ভিলেন হলে কি করতো। অন্য ভিলেন হলে না এই দৃশ্যে পুরো রেপ করে ছেড়ে দিত। আমি ওসব রেপের ঝামেলা যাব না, কারণ রেপের পর যা হ্যাপা, অত হ্যাপা আমি সামলাতে পারবো না। ওই যে আর্জি করা চিকিৎসক দিদিমণিটাকে রেপ করার পর ওই হতচ্ছাড়া সঞ্জয় বুঝতে পারছে কত ধানে কত চাল। কি দরকার পড়েছে বলুন তো? আমি হচ্ছি ভদ্র ভিলেন, কেন মেয়েদের গায়ে হাত দিতে যাবো? কেন অকারণে মেয়েদের গায়ে হাত দেবো? আমি হচ্ছি ভদ্র ভিলেন। আমি বলেছি না, আমি মেয়েদের গায়ে হাত দিই না, আমি হচ্ছি ভদ্র ভিলেন। এবার কি করবো বলুন তো? ওই যে আর্জি করে চিকিৎসক দিদিমণিটাকে শুনেছি নাকি ওর পা দুটোকে চিড়ে মেরে দিয়েছে, আমিও ঠিক ওকে ওইভাবে পা দুটোকে চিড়ে মেরে দেবো। আপনি শুধু দেখতে থাকুন। পালিয়ে যান। এই গান ছেলে অভি ওদিকে যাচ্ছিল, মেয়েটার চিৎকার শুনে এদিকে আসছে, কিন্তু ও তো এখনো বেঁচে আছে। আরে দূর মশাই, আপনি বাঁচলে বাপের নাম, গণধোলাই খাবার হাত থেকে বাঁচতে হলে স্যার পিছনের গেট দিয়ে পালিয়ে আসুন স্যার, পালিয়ে আসুন। যা শালা, এতদিন শুনে এসেছি ব্যাংক থেকে টাকা ধার নিলে নাকি সেই টাকা ইএমআই সিস্টেমে শোধ করতে হয়, এখন দেখছি মার্ডার তো আমাকে ইএমআই সিস্টেমেই করতে হবে। বুঝেছেন গোবর্ধন? এই গোবর্ধন বাবু, বিষ্ণু নিশা, দেখি নিশা ভেবে পড়ে আছে কেন? নিশা, এই নিশা, নিশা কথা বলো, নিশা কথা বলো। দেখি নিশা তো অজ্ঞান হয়ে গেছে। না নিশা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স! আনন্দ আনন্দ আনন্দ, অনেক বছর পর এই চ্যাটার্জি বাড়িতে যেন আনন্দের হাট বসতে চলেছে। আমার এই গর্ভের সন্তানটা গর্ভে মারা যাওয়ার পর থেকেই এ বাড়ি থেকে খুশিটা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। সুখ পাখিগুলো উড়ে গিয়েছিল অন্য কোনো বাসায়, ঝাড়বাতিগুলোকে আমি নিভিয়ে দিয়েছিলাম। আমার এই অন্তরটা হয়ে গিয়েছিল অন্ধকার। কিন্তু আজ আমার খুব আনন্দ হচ্ছে। ওই ঝিমলিকে বিনা দোষে পুলিশ থানায় ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকার জন্য ওরা ঝিমলিকে থানা থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আর কিশলয় ওর দাদার কথা অনুযায়ী ঝিমলিকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই এখানে নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যে নয় বৌদি, কিছুক্ষণের মধ্যে নয়। আরে বাবা, এই তো এসে দাঁড়িয়ে আছি আমরা। ও মা, এই কে কোথায় আছিস? আরে বড় ডালাটা সাজা, ওরে উলো দে, শাক বাজা। শাক বাজাতে হবে না গো বৌদি, শাক বাজাতে হবে না, তুমি অন্তর থেকে ডেকেছো আর আমি সেই ডাকি সাড়া না দিয়ে পারি। আর তাই তো তোমাদের বাড়িতে চলে এলাম। এই তোরা দুজনে একটু পাশাপাশি দাঁড়া দাঁড়িয়ে তোদের দুজনকে কিরকম মানিয়েছে একবার দেখি। পাশাপাশি কেন বৌদি? ওই কিসের গলায় ওই মুক্তোর মালাটা কিরকম মানিয়েছে আমাকে একবার দেখতে দিই। ও তার মানে বাঁদরের গলায় মুক্তোর মালা। তার মানে আমি বাঁদর? আরে বাবা, বাদরামিটা কম করে যে কথা বলবি করে ভাবছিস কথাটা বলে ফেল। বৌদি তুমি না।
এভাবে লজ্জা পেলে না তোর সারাটা জীবন কেটে যাবে। আরে বাবা, শেষ পর্যন্ত ঝিমলিকে তোর মনের কথাটা বলাই হয়ে উঠবে না। কি কথা বৌদি? ওর মনের কথাটা ওর মুখ থেকে শুনে নাও বোন। আমি যাই, তোমার জন্য চা করে বৌদি, নিয়ে আসি। চা নয়, কফি, কড়া করে কফি। কফি আমি এক্ষুনি আনছি। এই যে মহারাজ, তোর মহারানী এখানে একা আছে, এই সুযোগে বলে দে, ঝিমলি তুমি ছাড়া কেউ নেই আমার। দেওর বৌদিতে মিলে এত ফিস 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 করে কি কথা হচ্ছিল শুনি? নিশ্চয়ই আমাকে নিয়ে, তাই তো? তোমাকে নেই তো। যা, আবার দেখলেন তো আমি আপনাকে ভুল করে তুমি বলে ফেললাম। তাতে কি হয়েছে? আর তাছাড়া ওই আপনি আগে করে বলাটা কেমন কেমন যেন একটা দূরের বলে মনে হয়। তার থেকে তুমি করে বলাই ভালো, তাই না? একদম তাই। আরে বাবা, এই কথাটা তো আমিও মনে মনে ভাবছিলাম, তাই তো আপনাকে আবার আপনাকে না, মানে আমি তোমাকে আমাকে কি? তোমাকে ভালোবাসি ঝিমলি। আমিও তোমাকে ভালোবাসি কিশোর। স্কুলের ফাংশনের দিন তোমাকে দেখে আমার ভীষণ ভীষণ ভালো লেগে গেছিল। প্রোগ্রামের প্রথম দিন তোমাকে দেখে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি ঝিমলি, আর সেই দিন থেকে আজ অবধি তুমি তো আমার স্বপ্নে বিরাজ করো। জোনাকি যেমন রাতকে ভালোবাসে, ফুল যেমন প্রজাপতিকে ভালোবাসে, ঠিক আমিও তোমাকে ভালোবাসি কিশোর। আই লাভ ইউ ঝিমলি, আই লাভ ইউ। বেশিছি ভালো তোমাকে, ভালোবাসি আছি তোমাকে, বাসো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেশি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বলছি বরুণের মা অসুস্থ, হসপিটালে ভর্তি, মনে হয় অপারেশন হতে পারে, অনেকগুলো টাকার প্রয়োজন। কিন্তু আপনি কে বলছেন বলুন তো? ওকে এক্ষুনি আসছি, এক্ষুনি। জিমলি, কি হয়েছে? জিমলি, আমাকে একটু হসপিটালে যেতে হবে, তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। ওকে? কি বলে গেল কিশোর ভাই? সত্যি কি আমার জীবনে উঠবে সুখের সূর্য? সত্যি কি আমার অঙ্গে আসবে ভালোবাসার ফাগুন? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে কিশোরদের সঙ্গে কিশোরদের বাড়িতে আসতে পেরে। কে এসেছে আমাদের বাড়িতে? মোনালিসার কাছে জানতে পারলাম কোন এক জেলের জাল কেটে নাকি এক কন্যাকুমারীর আগমন ঘটেছে আমাদের বাড়িতে। জেলের জাল কেটে কন্যাকুমারী এসেছে নাকি ওই খাল কেটে কুমির এসেছে সেটা তো সময় হলেই বোঝা যাবে। মানে মজা করছিলাম। আচ্ছা, আমি হচ্ছে কিশোরের দাদা সিদ্ধেশ্বর চ্যাটার্জি। আপনি আমার প্রণাম গ্রহণ করবেন দাদা। আমি ঝিমলি চৌধুরী, প্রয়াত এসপি সত্যনারায়ণ চৌধুরীর মেয়ে। দাদা, আপনি
আপনি ওইভাবে চমকে উঠলেন কেন? আমাকে আমাকে আশীর্বাদ করবেন না আপনি? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, এই আশীর্বাদ করে তুমি সুখী হও, ঈশ্বর তোমার মঙ্গল করুক। আর আমাদের এই লোহার বাসনটাকে তুমি নিশ্চিন্ত নিরাপত্তায় মুড়ে রেখো। লোহার বাসরে কিন্তু কাল লাগিনি ঢুকেছিল। লক্ষিন্দরের লোহার বাসরে তখন কোনো ওঝা ছিল না, কিন্তু আমাদের এই লোহার বাসরে এক ভয়ঙ্কর ওঝা আছে। সে জানে কিভাবে কালনাগিনীর বিষদাঁত ভেঙে দিয়ে তাকে কিভাবে নির্বিষ করে দিতে হয়। শুনেছি একটা প্রবাদ আছে, ওই চাষি বাঁচে ধানের শীষে আর ওঝা মরে সাপের বিষে। তবে যে ওঝারা সাপের সাথে খেলায় মেতে ওঠে, সেই সাপ কিন্তু আবার ওই মাটিতে লুটিয়ে থাকা জলঢোড়া বাহিলি নয়, সে গোখরো বা কল কেউটে। মজা মজা করছিলাম আপনার সঙ্গে, মজা। ও দাদা দাদা গো, আপনি ওর কিছু মনে টনে করেননি তো? না না না, কিচ্ছু মনে করিনি, কিচ্ছু মনে করিনি। তবে না, বেশি মজা করতে যেও না। এই মজা করতে গিয়ে পড়ে গিয়ে মাজা ভেঙে গেলে তখন আবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। মাজা ভেঙে গেলেও কি করে সোজা হয়ে দাঁড়াতে হয় সেটা যে আমার খুব ভালো করেই জানা আছে। গলার আওয়াজটা যেন ভীষণ ভীষণ চেনা চেনা লাগছে। কোথায় কোথায় যেন শুনেছি, কিছুতেই কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই মনে করতে পারছি না। ঝিমলি, তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ দাদা, হ্যাঁ ভাবছি ভাবছি। আর ওই একে একে দুইয়ের হিসাবটাও মিলিয়ে নিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার হিসাবটা মিলিয়ে নাও। মিলে গেলে আমাকে জানিও, আমি তখন তোমাকে পাস মার্কটা দিয়ে দেবো। আমার একটু অফিসে যাওয়ার তাড়া আছে, তাই বেরিয়ে যাচ্ছি। তুমি তোমার বৌদির সঙ্গে গল্প করো, কেমন? আমি আসি। ও, যাওয়ার সময় একটা কথা বলে যায়, পাগলা রে মানুষ চেনলি না। আরে চিনবো চিনবো সিদ্ধেশ্বর চ্যাটার্জি, চিনবো। তোমার মতন ধুরন্ধর মালটাকে চিনবো বলেই তো আমি এই চ্যাটার্জি বাড়িতে ঢুকেছি। আমি ছোঁচায় ঢুকেছি আর ফল হয়ে বেরোবো। এই ঝিমলি চৌধুরী খুব ভালো করেই জানে কখন কোথায় কিভাবে পৌঁছাতে হয়। তুমি যদি হও বুনল, আমি হব বাঘাতে তুলে। ঝিমলি, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখলাম। এই কফিটা বানিয়ে আনতে দেরি হলে বলে কিছু মনে করো না বোন। এই নাও কফি। থ্যাংক ইউ বৌদি। এবারকার কফিটা আমি তৈরি করে খাওয়ালাম, আর এই বাড়িতে বউ হয়ে এসে কফিটা তুমি তৈরি করবে আর আমি খাবো, মনে থাকে যেন। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলছি। কে কে? না, কি হয়েছে বৌদি? তুমি এইভাবে চিৎকার করে উঠলে কেন? কিশোরের বাড়ি থেকে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছিল। রাস্তায় একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। ওখানে স্থানীয় লোকের ওকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে, কিন্তু ডাক্তার বলছে 24 ঘন্টা কাটা না পর্যন্ত কিচ্ছু বলা যাবে না। বৌদি! সুস্থ কিশোর আগে থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে। ওই ঝিমলি নাওয়া খাওয়া ভুলে গিয়ে দিন রাত হাসপাতালে পড়ে থেকে কিশোরের সেবা করে চলেছে। মেয়েটাকে আমি যত দেখছি আমি তত অবাক হয়ে যাচ্ছি। পাড়ার লোকের মুখে শুনলাম কিশোর আজ হাসপাতাল থেকে ছাড়া পাবে। ঠিক বলেছেন বৌঠান, ঠিক বলেছেন। গায়ের লোকেরা সব বলা বলি করছিল, আমি শুনলাম। ওরা বলছিল ওদের দুদিকে বেশ মন মজেছে। জানি, তাই তো আমি ভাবছি। কি ভাবছো বৌঠান? আমি ভাবছি এবার মোনালিসার সঙ্গে কথা বলে ওদের দুজনার 4 হাত আমি এক করে দেব। খুব ভালো কথা বৌঠান, খুব ভালো কথা। এই গুরু দায়িত্বটা না আমাকেই পালন করতে হবে, তার কারণ ওর যে আপনজন বলতে কেউ নেই। আমার আপনজন আছে, কিন্তু কিন্তু সেই আপনজনদের আমি স্বীকার করি না। ঝিমলি, আমার আমার সেই পুরনো ইতিহাসটা আমার মাথার মধ্যে আসলে আমার মাথাটার মধ্যে শুরু হয়ে যায় একটা অসহ্য যন্ত্রণা। আমার বুকটার মধ্যে একটা কালো মেঘ ছেয়ে যায়। আমার দু চোখে নেমে আসে অযোধ্যার শ্রাবণের ধারা। মনে হয় বিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে চিৎকার করে বলে, কেন
কেন তোমরা মেয়েদেরকে খেলার পুতুল ভাবো? কেন কেন ভাবো? কেন ভাবো তারা পণ্য, নগণ্য, সমাজে তাদের কোনো মূল্য নেই? হরিহর কাকা বিজ্ঞান মন্দির নাসাতে 35 জনের বেশি মেয়ে মহাকাশ নিয়ে গবেষণা করছে। আবার কালো কোট গায়ে চাপিয়ে পুরুষদের সঙ্গে সমান তালে পায়ে পা মিলিয়ে আদালতে মামলা লড়ছে একাধিক মেয়ের দল। আবার সাদা অ্যাপ্রন পরে হাসপাতালের ওটিতে অপারেশন করছে সেই একাধিক মেয়ের দল। আজ মেয়েরা বাস চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, আকাশপথে প্লেন চালাচ্ছে, অথচ মেয়ে হওয়ার অপরাধে সেই মেয়েদেরকে শিশু অবস্থায় বিক্রি করে দেওয়া হয়। কি হলো মায়াদেবী? আমার কথাগুলো শুনে আপনি ওইভাবে চমকে উঠলেন কেন? পুরনো অতীত ইতিহাসের মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছেন নাকি আমার চোখের জলকে আপনার কাছে আতঙ্ক বলে মনে হচ্ছে? তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার বুঝতে পারবে হরিহর কাকা, কারণ এইবারেই তো সেই কথা বলার সময় এসেছে। হ্যাঁ, আমিও তো এই সমাজে আসা আর 5টা সন্তানের মতন বাবা মা স্নেহ ভালোবাসায় বড় হয়ে উঠতে চেয়েছিলাম, কিন্তু আমি তা পেলাম না। আর কেন পেলাম না বলতে পারে? কি অপরাধ করেছিলাম আমি যার জন্য নিজের জন্মদাতা বাবা মা আমাকে মাত্র 3 মাস বয়সে বিক্রি করে দিয়েছিল? চুপ কর, তোর কথাগুলো না আর আমি শুনতে পাচ্ছি না। শুনতে হবে মায়াদেবী, শুনতে হবে। আমার এতগুলো বছরে জমে থাকা আমার অভিমান, আমার যন্ত্রণা, আমার চোখের জলের হিসেব আজ আপনাকে দিতেই হবে মায়াদেবী। চুপ করে থাকবেন না মায়াদেবী, চুপ করে থাকবেন না। বলুন আজ থেকে 25 বছর আগে আপনি আর আপনার স্বামী মিলে আমাকে বিক্রি করে দিয়েছিলেন কেন? বলো শিবলি, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি মায়াদেবী, ঠিকই বলছি। আমি সেই হতভাগ্য সন্তান যে পৃথিবীতে এসেছে ঠিকই, কিন্তু এই পৃথিবীর রং রূপ ছন্দ থেকে বঞ্চিত হতে হয়েছে। আর আমাকে বঞ্চিত করেছেন আপনারা। বলো না, আমি যে মেয়ে হয়ে জন্মেছি তার জন্য কি আমি দায়ী? আমি কি আমার বাবাকে বলেছিলাম যে আমাকে পৃথিবীতে আনো? বলিনি তো, আমি কি আমার মাকে বলেছিলাম মা গো আমাকে সূর্যের আলোটা দেখাও? বলিনি তো। তাহলে কেন করা হলো আমাকে এত বড় অসম্মান? কেন আসল সত্যটা জানার পর আমার চোখে জল বাঁধ ভাঙা বন্যা হয়ে বেরিয়ে আসতে চাইছি? কেন আমাকে বড় হতে হলো একটা অন্য মানুষের পরিচয়? চুপ করে থাকবেন না মায়াদেবী, চুপ করে থাকবেন না। আচ্ছা, আমার করা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে মায়াদেবী, আপনাকে দিতেই হবে। দেব রে মা, দেব তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব রে মা, দেব। তাহলে শোন, আজ থেকে 25 বছর আগে আমার চোখের সামনে যে মহা পাপ হয়েছিল তার প্রায়শ্চিত্ত তো আমাকে করতে হবে রে, না হলে যে আমি মরে শান্তি পাবো না। সেদিন ছিল ঝড় জল বৃষ্টির রাত, প্রচন্ড ঝড় উঠেছিল, বাজ পড়ছিল, বৃষ্টি পড়ছিল। ওই ঝড় জল বৃষ্টির রাতে আমি আমার 3 মাসের কন্যা সন্তানকে বুকে চেপে ধরে আমি বাড়িতে একা ছিলাম। অনেক রাতে আমার স্বামী বাড়িতে ফিরে এসে আমাকে জানায় ও যে কারখানায় কাজ করত সেই কারখানাটা লক আউট হয়ে গেছে। ওর তখন ধারণা হয় যে আমার কোলের 3 মাসের কন্যা সন্তান অপায়া অলঙ্কি তখন আমার কোল থেকে জোর করে ওই 3 মাসের শিশু কন্যা সন্তানটিকে ছিনিয়ে নিয়ে মাত্র কটা টাকার বিনিময়ে
বিনিময়ে বিক্রি করে দেয়। ওই সত্যনারায়ণ চৌধুরীর কাছে, তাই তো? একদম ঠিক বলেছিস। কিন্তু সেদিন তো একটি বারের জন্যও জানতে চাইলেন না আপনি। যার কাছে আমাকে বিক্রি করে দিলে সে আমাকে ঠিক মতো লালন পালন করতে পারবে না? ওরে তোর মতো আমিও অসহায় ছিলাম। চাইনি রে মা, চাইনি, এসব আমি চাইনি। তোর বাবা আমার কোনো কথা শোনেনি রে। ওই কারখানা লক আউট হয়ে যাওয়াতে সব দোষ এসে পড়ে তোর ঘাড়ে। একটা কুসংস্কার আর একটা কুসংস্কারকে আঁকড়ে ধরে আমার জীবনটাকে একেবারে তছ নছ করে ছেড়ে দিলেন মায়া দেবী। পুরো তছ নছ করে দিলেন। মানছি আমার পালিত বাবা আমাকে বড় করেছে, মানুষ করেছে, কিন্তু আমি তো আপনাদের ভালোবাসা পেলাম না মায়া দেবী। আপনি তো জানতেন, বলুন, আপনি তো জানতেন যে আমাকে কার কাছে বিক্রি করা হয়েছিল। তাহলে কেন এতগুলো বছরের মধ্যে একটি বারের জন্য আপনি আমাকে দেখতে গেলেন না কেন? আসলে আপনিও আপনার স্বামীর সঙ্গে আমাকে ভুলে যেতে চেয়েছিলেন। আপনার ধারণা হয়ে গেছিল আমি একটা অপয়া, একটা অলক্ষী, আর তাই যদি মনে হয়েছিল তাহলে আমার জন্মাবার পরে আমার মুখে একটু বিষ দিয়ে মেরে ফেললেন কেন? তাহলে একটা মিথ্যেকে আঁকড়ে ধরে আমাকে বড় হতে হতো। একটু শান্ত হ, আমার শান্ত হ। গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে যার বন্যার প্লাবনকে আপনি বলছেন শান্ত হতে। দাউ করে চলে ওঠা দাবানলের আগুনকে আপনি বলছেন শান্ত হতে। আপনার চেয়ে বড় ঝড়কে আপনি বলছেন শান্ত হতে। কি করে শান্ত হব মায়া দেবী? একটা চরম অপমান আমাকে যে ঘুরে ঘুরে কাঁদছে মায়া দেবী, আমাকে যে ঘুরে ঘুরে কাঁদছে। ওরে মায়া দেবী না রে, মায়া দেবী না। একবার তুই আমাকে মা বলে ডাক। অসম্ভব। জিবলি, ওই টাক আর আমার মুখ দিয়ে বেরোবে না। জিবলি, ওই টাকে যে আমার ঘেন্না বাসা বেঁধেছে। আমার পালিত বাবা মরার আগে গ্রামের কথা আর আপনার কথা বলে যায়। তাই তো গ্রামের চাকরি নিয়েই আমি আসি। আর কেন জানেন? এতগুলো বছরের জন্মদাত্রী মা হয়েও যেটা আপনার ইচ্ছে করেনি আমাকে দেখার, কিন্তু অলক্ষী কন্যা সন্তানটা শুধু একটিবারের জন্য আপনাকে কাছ থেকে দেখার ইচ্ছে হয়েছিল মায়া দেবী। ওরে হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি, আমি তোর পায়ে ধরছি, আমাকে তুই ক্ষমা করে দে, না হলে যে আমি মনে শান্তি পাবো না রে। ডাক রে ডাক, তুই একবার আমাকে মা বলে ডাক। ডাক না রে, মা বলে ডাক, মা বলে ডাক রে, আমাকে একবার তুই মা বলে ডাক। অসম্ভব। দ্বিতীয়বারের জন্য ওই অনুরোধটা আপনি আমাকে করবেন না। তবে আমি কথা দিয়ে যাচ্ছি, যেদিন এই বুকের চালাটা জুড়িয়ে যাবে, যেদিন এই গ্রামের আর পাঁচটা বাবা এসে আমার চোখের জল মুছিয়ে দেবে, যেদিন এই অপয়া অলক্ষীকে লক্ষ্মী বলে গ্রামের মন্দিরে মন্দিরে পূজিত করবে, সেই দিন আমি আপনাকে মা বলে ডাকবো। আমি আপনাকে মা বলে ডাকবো। আমি আপনাকে মা বলে ডাকবো। জিরাতে দুয়ারে গুলি
মজে নরমালা বিভূষণা দেবী জন্ম পরিবার শুষ্ক বংশাতি ভৈরব ও দেবী স্তর বদন জীবল রত্ন নিমগ্ন রত্নায়ণ নাদামৃত দিমুখ কালী কালী মহাকালী কালীকে বাবু হারিণী ধর্মার্থ মুক্ত দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা কালী, জয় মা কালী। মা গো, আজ বহুদিন পর তোর কাছে ছুটে এসেছি মা, নিজের অশান্ত মনটাকে শান্ত করব বলে। আজ আমার শরীরে রক্ত দিয়ে তোকে পুজো দেব মা, তুই আজ আমার শরীরে রক্ত পান করবি মা। জয় মা কালী, জয় মা কালী। जयकारी नाश दुष्ट का करने वाली আজ তুই আমার শরীরে রক্ত নে মা, তুই আমার শরীরে রক্ত পান কর। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আমাদের বাড়িতে ঝিমলি যাতায়াত শুরু করেছে। ঝিমলির পালিত বাবাকে আমি নিজের হাতে খুন করেছি, এই কথাটা ঝিমলি যদি জানতে পারে তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। এদিকে আমার ভাই কিশলয় ঝিমলিকে পাগলের মতন ভালোবাসে, ওদের ভালোবাসা যাতে পূর্ণতা না পায় সেই জন্য কিশলয়কে বাড়ির বাইরে ডেকে নিয়ে গিয়ে আমি নিচে লরি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার সে প্রচেষ্টা ব্যর্থ হয়। কিশলয় আজকেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসছে। মোনালিসার কাছে জানতে পেরেছি ওই ঝিমলির সেবা যত্নে নাকি দ্রুত সুস্থ হয়ে উঠেছে। ওই ঝিমলির কথা বার্তা আচার আচরণ আমার কিচ্ছু ভালো লাগছে না। ঝিমলির সামনে দাঁড়ালে একটা আতঙ্ক যেন আমাকে তাড়া করে বেড়ায়, ওর মুখোমুখি হলে একটা মৃত্যু ভয় আমাকে তাড়া করে বেড়ায়। ঝড় ঝড় বয়ে চলেছে আমার মাথার মধ্যে, একটা অশান্তির ঝড় বয়ে চলেছে। মা মা গো, তুই আমাকে বলে দে মা, কোথায় আছে শান্তি, কোথায় গেলে পাবো শান্তির ঠিকানা? তুই আমাকে বলে দে মা, কোথায় আছে শান্তি? শান্তি কোথাও নেই সিদ্ধেশ্বর বাবু, কোথাতেই আছে না সুখ স্বপনে শান্তি শ্মশানে। কি আপনি হঠাৎ অসময় মায়ের মন্দিরে? বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ কোন কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করে বলুন তো? দেখেননি জনগণ একসাথে দল বেঁধে কমপ্লেন লেখাতে গেলে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়ে। আবার কোথাও কোনো জমায়েত দেখলে এই পুলিশ। দেখুন, আমি পুলিশের ইতিহাস জানতে চাইনি, আমি আপনার ভূগোলটা জানতে চাইছি। হঠাৎ কি মনে করে এই অসময়ে মায়ের মন্দিরে আপনার আগমন ঘটলো? না মানে ওই আমারটা। কোনটা? না মানে বুঝতে পারছি না, আমারটা। আপনার তো অনেকগুলো এটা সেটা ওটা, তার মধ্যে কোনটা? এই আপনাদের মতো কর্পোরেট লেভেলের মানুষদের না একটাই রোগ, সেটা হলো অ্যালজাইমার। সেটা আবার কি ধরনের রোগ? মানে ভুলে যাওয়া। আপনার সঙ্গে আমার কি এমন কথাবার্তা ছিল যা আমি ভুলে গিয়েছি? একটু এদিকে আসুন, আচ্ছা এদিকে আসুন, কাছে আসুন, কাছে কানে কানে বলি। ওই যে বিডিও সাহেবের মেয়ে নিশাকে মেরে ফেলার চেষ্টা, তারপর ঝিমলি দিদিমণিকে থানা থেকে ছেড়ে দেওয়ার বাকিটা, মানে আপনার ভাইয়ের হাত দিয়ে জীবনে না আমি অনেক শুয়োরের না থাক, মায়ের সামনে একটু অন্যভাবে বলি। জীবনে অনেক বরাহনন্দন দেখেছি, কিন্তু আপনার মতন বরাহনন্দন এই প্রথম দেখলাম। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দেবো। দাদা, তুমি অফিসারের অ্যাকাউন্টে টাকা পাঠাবার কথা বললে কেন? আমি টাকা পাঠাবার কথা বললাম? হ্যাঁ, প্রগতির জন্য টাকা পাঠাবো বলে। এই প্রগতিটা আবার কে? আরে বাবা, প্রগতি কোনো মহিলার নাম নয়,
প্রগতি হচ্ছে একটা উন্নয়নশীল সংস্থা, তাদের উন্নতি প্রকল্পে আমি কিছু অর্থ সাহায্য করতে চাইছি। তাই তো আমি বলেছি অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো অফিসারে। আচ্ছা অফিসার, আপনি কিন্তু আমাকে টিডিএস কেসের রসিদটা দেবেন, কারণ ইনকাম ট্যাক্সের অফিসাররা কিন্তু ভীষণ সমস্যায় ফেলছে। ও ভালো কথা মনে পড়ে গেল, খনিতে যে 40 জন শ্রমিক মারা গেছে, সেই 40 জন অসহায় পরিবারগুলোর পাশে আমি দাঁড়াতে চাই। প্লিজ আপনি অসহায় পরিবারগুলোর সঙ্গে একটু আলোচনা করুন। যত যত টাকা লাগে সেই অসহায় পরিবারগুলোকে আমি তত টাকা দিয়ে সাহায্য করব। আপনি ওদের সঙ্গে আলোচনা করে আমাকে টাকার অঙ্কটা বলবেন। আপনার অ্যাকাউন্টে আবার সেই পরিমাণের টাকাটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? কি এবার আপনারা বুঝতে পারলেন তো জাতসুহরের বাচ্চাটা কি? অফিসার, আপনি কি আমাকে কিছু বললেন? না, মানে আমি চলি। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক সময় মতো এসে আপনাকে দিয়ে যাব দাদা দাদা, তুমি মানুষ নাও, তুমি দেবতা। ছি ছি ভাই, মায়ের সামনে ওসব কথা বলতে নেই। ভাই, মাকে প্রণাম কর। আজ তুই মায়ের জন্যই সাক্ষাৎ মৃত্যু মুখ থেকে ফিরে আসলি। জয় মা কালী, জয় মা কালী। 40 জন মৃত শ্রমিকের পরিবারের পাশে আর্থিকভাবে তুমি যেভাবে দাঁড়াবার কথা ভাবছো দাদা, সেটা জেনে যে আজ আমি গর্বিত। আরে ভাই, এখানে আমার কোনো ভূমিকা নেই। মা আমাকে যেমন ভাবে চালনা করেন আমি সেই ভাবে চালিত হই। জয় মা, জয় মা, জয় মা। সেই কোন ছেলেবেলায় আমরা বাবাকে মাকে হারিয়েছি বলো দাদা? তারপর থেকেই তুমিই তো আমাকে তো বাবার অভাব কোনো দিনও বুঝতে দাওনি। সর্বদা হিমালয় পর্বতমালার মতো এই তুমি তো আমাদের আগলে রেখেছো। তাই তো তোমাকে বারবার বলতে ইচ্ছা করে দাদা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতৌরি প্রীতিমা পর্ণে প্রেয়ন্তে সর্বদেবতা। যা ভাই যা, সবে মাত্র হাসপাতাল থেকে ফিরলি, ঘরে গিয়ে বিশ্রাম কর। আমি মায়ের পুজো সেরেই যাচ্ছি। যা যা। হ্যাঁ দাদা, তাই যাচ্ছি। কিশলয়টা একেবারে ঠিক কথা বলেছে গো। বললো গো? সত্যি তুমি হিমালয়। তোমার মতন মানুষকে স্বামী হিসেবে পেয়ে নিজেকে আমার খুব গর্বিত মনে হচ্ছে। ওহ, একটা কথা, তোমার অনুমতি ছাড়া না ঝিমলিকে বাড়িতে থাকবার জন্য আসতে বলেছি। আরে বাবা, তুমি যেটা ভালো মনে করেছো সেটাই সিদ্ধান্ত নিয়েছো। কারণ তুমি হলে আমাদের ঘরের লক্ষ্মী, আর আমি হলাম তোমার পেঁচা। সবসময় নেই আর কি। আর তাছাড়া কদিন পরে তো ঝিমলি বাড়িতে বউ হয়ে আসবে। এই আমি যাই, তোমার আর কিশলয়ের জন্য একটু জল খাবার তৈরি করি। হ্যাঁ, আমি মায়ের পুজো সেরে যাচ্ছি। জয় মা, জয় মা। পাগলা রে, মানুষ চিনলে ওদের চোখে আমি নাকি হিমালয়, ওদের চোখে আমি নাকি ভগবান। এই ভগবানের আসল চেহারাটা যদি কখনো কোনো দিনের জন্য তোমাদের চোখে ধরা পড়ে যায়, সেই চেহারাটা দেখে তোমরা শিউরে উঠবে, তোমরা হাঁটকে উঠবে। কিন্তু বিশ্বাস করো, ছোট্ট থেকে কিন্তু আমি শয়তান ছিলাম না। এই সমাজ আমাকে শয়তানে পরিণত করেছে। কোন সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সে ভালো বা মন্দ হয়ে ভূমিষ্ঠ হয় না। সমাজ পরিস্থিতি তাকে ভালো বা মন্দতে পরিণত করে। আমার বাবা ছিলেন একজন উচ্চ শিক্ষিত মানুষ। আমার বাবা স্কুল শিক্ষকের পরীক্ষা দিয়েছিলেন। প্রথম 10 জনের মধ্যে আমার বাবা একজন হয়েছিলেন। কিন্তু স্কুল শিক্ষকের চাকরিটা আমার বাবার ভাগ্যে জোটেনি। কারণ ওই স্কুল শিক্ষকের চাকরিটা পেতে গেলে বাবাকে অনেক অনেক টাকা ঘুষ দিতে হতো। বাবার না ছিল অত টাকা দেওয়ার মতো সামর্থ্য, বা না ছিল মানসিকতা। বাবার পরিবর্তে স্কুল শিক্ষকের চাকরিটা পেয়েছিলেন বাবার থেকে অনেক কম শিক্ষিত একজন ভদ্রলোক। কারণ ওই ভদ্রলোকের ছিল অনেক অনেক টাকা, আর সেই টাকা দিয়ে ওই কম শিক্ষিত ভদ্রলোক স্কুল শিক্ষকের চাকরিটা কিনে নিয়েছিলেন। আমার বাবা ছোট ছোট ছেলে মেয়েদেরকে টিউশনি পড়িয়ে সংসার চালাতেন। ভীষণ অভাবের মধ্যে বাবাকে লড়াই করতে দেখেছি। আত্মীয় স্বজনরা বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিল, বাবার মুখের সামনে দরজাটা বন্ধ করে দিয়েছিল। তাদের ধারণা হয়েছিল বাবা যদি তাদের কাছে গিয়ে সাহায্য প্রাপ্তি হয়ে দাঁড়ায়। পাড়ার দোকানদাররা বাবাকে এড়িয়ে চলতেন, ভাবতেন এই বুঝি বাবা ধার বাকিতে মাল নেবে। কিন্তু না, শত অভাবের মধ্যেও একটা দিনের জন্য বাবাকে মাথাটা নিচু করতে দেখিনি। সব সময়ের জন্য বাবা মাথাটাকে উঁচু রেখে চলতেন। আমি অনুভব করলাম, আমি উপলব্ধি করলাম যে আমাদের এই সমাজে শিক্ষার কোনো দাম নেই। এই সমাজে দাম হচ্ছে অর্থে।
যার যত অর্থ আছে এই সমাজে তার তত প্রভাব প্রতিপত্তি আছে। তাই আমি শিক্ষার পেছনে না ছুটে দৌড়তে শুরু করলাম অর্থ উপার্জনের জন্য। বাবার চোখকে ফাঁকি দিয়ে আমি একটার পর একটা অন্যায় কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে লাগলাম। তখন সকলের অজান্তে হয়ে উঠলাম আমি অন্ধকারের অধীশ্বর। আজ আমার পায়ের তলায় টাকা গড়াগড়ি খায়। আমার কাছে যখন টাকা ছিল না তখন আমি গোটা দুনিয়াটাকে চিনেছিলাম। আজ আমার কাছে টাকা আছে, গোটা দুনিয়াটা আমাকে চেনে। আমি অর্থ উপার্জনের জন্য জীবনে সব কিছু করতে রাজি আছি। আমার জীবনে জ্ঞান হলো টাকা। টাকা ছাড়া আমি কিচ্ছু জানি না। আমার জীবনে একটাই মন্ত্র, টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি। টাকা বিনা আমি যেন মণিহারা ফণি। টাকা বিনা আমি যেন মণিহারা ফণি, মণিহারা ফণি। একটু মাথা যদি হয়ে যায় ঝড়, সেই ঝড়ে ভেঙে যায় যদি বাধা ঘর, আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। দুই লোকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। যদি হয়ে যায় ঝড়, সেই ঝড়ে ভেঙে যায় যদি বাধা ঘর, আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। দুই লোকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। নিশা মন থেকে বড় ভেঙে পড়েছে। আমি ওকে এত করে বোঝানোর চেষ্টা করছি এটা তোমার ইচ্ছাকৃত অপরাধ নয়, কিন্তু নিশা কিছুতেই বোঝার চেষ্টা করছে না, কিছুতেই না। একটা চরম ভুলের মাসুল দিতে হলো আমাকে। আমার বোঝা উচিত ছিল মেজে ঘষে রূপ, আর জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। যে তার অসীম আনন্দে আমি মাঠে নেমেছিলাম ঠিকই অভি, কিন্তু বুঝতে পারিনি আমাকে এভাবে হেরে যেতে হবে। হেরে যেতে হবে নিজের কাছে, নিজের সম্মানের কাছে, নিজের অস্তিত্বের কাছে। এভাবে ভেঙে পড়িস রে মা, যা হয়েছে ভুলে যা। ভুলে যাব? হ্যাঁ ভুলে যাবি, ভুলে যাবি। ঈশ্বরের অপার করুণা, ওবে ঠিক সময় সেখানে পৌঁছে গিয়েছিল, তাই তুই প্রাণে এ যাত্রায় বেঁচে গেছে। কিন্তু ড্যাডি আমি তো এইভাবে বাঁচতে চাই। মানছি মা, কিন্তু আজ যদি তোর একটা কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো একবার ভেবে দেখেছিস? তুই ছাড়া আমার যে কেউ নেই রে মা। ওদের অনেক ক্ষমতা। তাই বলে ওদের অন্যায় অত্যাচার আমাদের এইভাবে মুখ বুজে মেনে নিতে নেবে, তা না হলে জীবন সংশয় হতে পারে। বাবু, আপনি একজন সরকারি অফিসার হয়ে এই কথা বলছেন? বলছি, কারণ পুলিশ প্রশাসন সব ওদের টাকার কাছে কেনা গোলাম হয়ে গেছে। খনিতে ধস দেবে মারা গেল 40 জন মানুষ, তার কোনো কিনারা হলো না। মাস্টারমশাইয়ের খুনের কোনো কিনারা হলো না। আপনি ঠিকই বলেছেন বিডিও সাহেব, কোনো ঘটনারই কিনারা হলো না। তাই বলে হবে না এ কথা আপনাকে কে বলেছে? আপনি এখানে কেন এসেছেন? ও মজা দেখতে এসেছেন, নাকি আমি বেঁচে আছি কিনা সেটা দেখতে এসেছেন? দুটোর কোনোটাই নয়। মনুষ্যত্বের টানে এখানে আসতে বাধ্য হলাম। মনুষ্যত্ব সেটা আবার আপনার আছে নাকি? অভি, সরি স্যার, ওই মনুষ্যত্ব শব্দটা না আপনার শরীরে নেই। আসলে কি জানেন স্যার, সরকার থেকে যখন আপনাদের এই খাকি পোশাকটা দেওয়া হয় না, তখন ওই পোশাকের দুটো পকেটে থাকে সততা আর আদর্শ। কিন্তু আপনারা ডিউটিতে জয়েন করার পরেই নিজেদের শখ, শৌখিনতা আর আয়েস করবার জন্য ওই দুটো পকেটে একটা বেশি পরিমাণ ঘুষের টাকা ভরে নেন, যে সততা আর আদর্শ পালাবার পথই পায় না। হ্যাঁ মানছি,
আমি মানছি সিদ্ধেশ্বর বাবুর কাছ থেকে আমি মুঠো মুঠো টাকা ঘুষ নেই, তার জন্য ওনার অনেক অন্যায়কেই আমাকে সাপোর্ট করতে হয়েছে। কিন্তু তোমরা বিশ্বাস করো আমার এই ঘুষ নেওয়ার পেছনে একটা কারণ আছে, লুকিয়ে আছে একটা চরম সত্য। নিজের স্ফূর্তি করবার জন্য ঘুষ নেন আপনি, এর বাইরে আর কি কারণ থাকতে পারে অফিসার? না না নিশা, না, নিজের স্ফূর্তি করার জন্য আমি ঘুষ নেই না, আমি ঘুষ নেই কিছু অসহায় অনাথ শিশুকে মানুষ করার জন্য। অফিসার, অভি আমার ছোটবেলাটা কেটেছে মুর্শিদাবাদ জেলায়। তখন আমি খুব ছোট, আমার চোখের সামনে জাত পাল দিয়ে বিরাট বিরাট একটা দাঙ্গা বাঁধে, আর সেই দাঙ্গাতে আমার বাবা মা দুজনেই মারা যায়। আমি হয়ে যাই অনাথ। এক খ্রিস্টান ফাদার আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে মানুষ করে লেখাপড়া শেখায়। তাই একটা অনাথ শিশুর কষ্টটা যে কি সেটা আমি বুঝি। বেশ মানছি, কিন্তু তার সাথে ঘুষ নেব আছে, সম্পর্ক আছে। পুলিশ ফোর্সে জয়েন করার পরেই আমি বুঝতে পারি সমাজে এক শ্রেণীর মানুষ বেআইনি ভাবে রাজ করে চলেছে। আমি প্রতিবাদ করলেই তারা আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করে দিচ্ছে। ব্যাস আমিও ঠিক করে ফেললাম, না আর প্রতিবাদ করব না, বরং তাদের সাথে হাতে হাত মিলিয়ে আমি মুঠো মুঠো টাকা ঘুষ নেব, আর সেই ঘুষের টাকা দিয়ে তৈরি করব এক অনাথ আশ্রম। অনাথ আশ্রম? আমি স্ফূর্তি করার জন্য ঘুষ নেই না, আমি ঘুষ নেই যারা অসৎ পথে ধান্দা করে তাদের কাছ থেকে মুঠো মুঠো টাকা ঘুষ নিয়ে সেই ঘুষের টাকা দিয়ে আমি একটা অনাথ আশ্রম চালাই। আর সেই অনাথ আশ্রমে 200 জন অসহায় অনাথ শিশুর মুখে আমি তুলে দিই দুবেলা দুমুঠো অন্ন, তাদের লেখাপড়া শেখাই। অভি আমি অন্যায় পথে এগোলেও সেই পথের শেষে তৈরি করেছে এক ন্যায়ের মন্দির। এভাবেই চলছিল, কিন্তু আর ঠিক থাকতে পারলাম না যখন দেখলাম ওই শালা সিদ্ধেশ্বর এক সরকারি অফিসারের মেয়েকে মেরে ফেলার চেষ্টা করছে। হ্যাঁ বিডিও সাহেব, আমিও যে একটা মেয়ের বাবা, তাই আপনার মেয়ের জায়গায় আমার মেয়ের মুখটা ভেসে উঠলো, তাই আর ঠিক থাকতে পারলাম না, মুখ খুলতে চলে এলাম। আর আপনার মুখ থেকে বেরোনো প্রত্যেকটা শব্দকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমিও চলে এসেছি অফিসার। দিদি, আমি তো আমার অপরাধী গো, পারলে তুমি আমাকে। না বোন, তুমি তো কোনো অপরাধ করনি, বরং তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করেছে ওই জানোয়ার সিদ্ধেশ্বর চ্যাটার্জি। দিদি, হাসপাতালে অভির সঙ্গে আমার দেখা হয়, অভি আমাকে সব বলেছে। এইবার আমরা একজোট হয়ে রুখে দাঁড়াবো ওই জানোয়ার সিদ্ধেশ্বর চ্যাটার্জির বিরুদ্ধে। না, আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, ওখানে যাওয়ার কোনো সাহস আমাদের মধ্যে নেই। তাছাড়া খুব তাড়াতাড়ি বদলে নিয়ে আমি এখান থেকে অন্য কোথাও চলে যাওয়ার ব্যবস্থা করছি। চলে আয় মা নিশা। তুমিও কি তোমার বাবার সাথে একমত নিশা? প্রতিবাদের অঙ্গটাকে বিচ্ছিন্ন করে দিয়ে চলে যেতে চাইছো? না, আমি তা চাইছি না দিদি, আমি তা চাইছি না, কিন্তু বিশ্বাস করো আমি যে মানসিকভাবে বড় ভেঙে পড়েছি গো। নিজেকে একটা শুকিয়ে যাওয়া গাছ মনে হচ্ছে, যে গাছে আর কোনোদিনও ফুল ফুটবে না। কে বললো তুমি শুকিয়ে যাওয়া গাছ? আর তাছাড়া গ্রীষ্মের প্রখর সূর্যের তাপে গাছের পাতা শুকিয়ে গেলে বসন্তেই তো সেই গাছের পাতার জন্ম নেয় নিশা। সেই গাছে কোকিল বাসা বেঁধে কু কু করে গান করে। আর তোমার জীবনে বসন্ত আসবে নিশা, আমি আনবো তোমার জীবনে সেই বসন্ত। রাতের আধার কেটে গিয়ে দিনের ছকছকে সূর্যটা দেখা দিয়েছে নিশা, আর তোমার জীবনে সূর্য হলো ওই অভি। ওসে তোমার জন্য অপেক্ষা করে আছে বোন। তোমার কোথাও ভুল হচ্ছে দিদি, তোমার কোথাও ভুল হচ্ছে। যে অন্যায়, যে পাপ আমি করেছি সেটা জানার পরে শুধু অভি কেন, আমাকে কেউ কোনোদিনও গ্রহণ করবে না দিদি, আমাকে কেউ কোনোদিনও গ্রহণ করবে না। না নিশা, না, এ তোমার ভুল ধারণা।
আমি তোমাকে করব গ্রহণ। এই তো রাতের আধার কেটে গিয়ে দিনে ঝকঝকে সূর্যটা দেখা দিয়েছে। দাও দাও নিশা দাও, তুমি অভিটাকে সারা দাও। হ্যাঁ নিশা, এই অভি তোমার হাত ধরে তোমাকে ভালোবাসার ঠিকানায় পৌঁছে দেবে। কিন্তু না হয় হলো না দেখা, ভুলে দে রে না হয় হলো না শোনা পাখিরা সব কিছু ভালো আজ লাগতে পারে যদি তুমি পাশে থাকো। বাহ, আমি তো এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম তোমাদের মধ্যে এই দৃশ্যটা দেখবো বলে। এইবার আমরা একজোট হয়ে রুখে দাঁড়াবো ওই জনোয়া সিদ্ধেশ্বর চ্যাটার্জির বিরুদ্ধে। আর সাক্ষী দেবো আমি। কিন্তু সাক্ষী দিতে হলে তো ওই শালা সিদ্ধেশ্বরকে আদালত পর্যন্ত নিয়ে যেতে হবে। আর সেই দায়িত্বটা আপনাকেই নিতে হবে অফিসার। মুখের কথা নয় দিদিমণি, ওকে মারতে হলে উপযুক্ত প্রমাণ জোগাড় করতে হবে। প্রমাণ জোগাড় করবো আমি। আজ থেকে 7 দিনের মধ্যেই ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করবো আমি। ও শুধু তোমাদের শত্রু নয়, ও দেশের শত্রু, দেশের শত্রু। তাই তো যতক্ষণ না পর্যন্ত আমি আদালতে দাঁড় করাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। যতক্ষণ না পর্যন্ত ওকে আমি কাঠ গড়াতে গিয়ে ভাত খাওয়াতে পারবো, জেলের ভাত না খাবো, ততক্ষণ পর্যন্ত আমার মাথাটা ঠান্ডা হবে না। দিদিমণি, এইবার এটা একটা খেলা হবে। হ্যাঁ, একটা বাঘ বন্দির খেলা। যে খেলাটা শুরু করেছিল ওই কয়লা মাফিয়ার সিদ্ধেশ্বর চ্যাটার্জি, আর শেষ করব আমি। সাবধান সিদ্ধেশ্বর চ্যাটার্জি, মোটে এবার ঝিমলি নাচছে, তবে জেতার জন্য নয়, জিতবে চেনাই নাচছে। আর হারবি তুই এতদিন সবাইকে বলেছিস পাগলা রে, মানুষ চিনলি না। আজ আমি তোকে বলছি সিদ্ধেশ্বর রে, এই ঝিমলিকে চিনলি না। কোন কথাটা স্যার? যেটা আমি সব সময়ের জন্য বলি, পাগলারে মানুষ চিনলি না। কই এখানে আপনি ছাড়া আর তো কেউ ছিল না, আর আমি তো এইমাত্র এলাম। এটা তুই ঠিক কথা বলেছিস, কিন্তু আমি নিজের কানে পরিষ্কার শুনতে পেলাম কে যেন একজন বলে উঠলো, পাগলারে মানুষ চিনলি না। ওহো, আপনাদের মধ্যে থেকে কেউ বলেছেন। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। হ্যাঁ বল, কি বলতে এসেছিস বল। একটা কাজের কথা আছে স্যার। কাজের কথা যখন আছে, দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বলে ফেলো না। ওই বেআইনি ভাবে কয়লা পাচার কয়েকদিনের জন্য বন্ধ রাখতে হবে। এই সমস্ত কি সব বাজে বাজে কথা বলছিস? এই সমস্ত অলুকুনে কথাবার্তা বলতে নেই, ঠাকুর না তোকে পাপ দেবে। এই বেআইনি ভাবে কয়লা পাচার বন্ধ রাখবোটা কেন? এই এলাকায় নতুন এসপি এসেছে স্যার। ও এই কথা। আরে বাবা, এসপি, ওসি, বিডিও, এসডিপিও এগুলো হচ্ছে বদলির চাকরি। আজ একজন আসবে, কাল আরেকজন যাবে, আসবে যাবে, যাবে আসবে, এইভাবেই এতদিন চালিয়ে এসেছি। যাই নতুন এসপি কে গিয়ে বল আগের এসপির মতন ভালো ছেলে হয়ে চলতে। মাছ আর মেয়ে ছেলে যথা সময় তার কাছে পৌঁছে যাবে। কিন্তু বলবি লেনদেন যা হবে সমস্ত কিন্তু চেকে ক্যাশে নয়, কারণ ইনকাম ট্যাক্সের অফিসাররা ভীষণ সমস্যায় ফেলছে। উনি ঘুষ খান না স্যার। কি বললি? এক সেকেন্ড, কানটা একবার পরিষ্কার করে নি। বলতো বাবা, কি বললি? উনি ঘুষ খান না। সরকারি অফিসার ঘুষ খায় না? না স্যার। তাহলে মন বলছে সত্যযুগ ফিরে এসেছে, কলিযুগ শেষ হয়ে গেছে। ভক্ত প্রহ্লাদ দেখবে এবার ভোটে দাঁড়াবে, লোকসভাও যা আর দৈত্য কুলও তাই। স্যার স্যার না করে না একটা মোটা টাকার বান্ডিল টেবিলে রেখে দিয়ে এসো, ঠিক খেয়ে নেবে। না স্যার, ওই গোবর্ধন বাবুর কাছ থেকে জানতে পেরেছি এই অফিসার খুব কড়া ঘুষের মানুষ। যে এলাকায় গেছে সেই এলাকাকে শান্ত করে এসেছে। প্রচন্ড সৎ, নিজে ঘুষ খান না আর কাউকে ঘুষ খেতেও দেন। মরতে হবে আগের এসপির মতন, এই এসপি কেও মরতে হবে। বিষ্ণু, আমার বাড়ির লোকেরা জানে আমি ভীষণ ভদ্র মানুষ, একজন কর্পোরেট ব্যবসাদার, কিন্তু ওরা কেউ জানে না বাপের আতুর ঘরে আমি এক জন্ম নেওয়া সন্তান। আমার দায় মা আমার জন্মের সময় আমার মুখে মধু দেওয়ার পরিবর্তে ঢেলে দিয়েছিল বিষ।
এই নীল বিষ আমি গলায় ধারণ করে চলেছি। আমার বুকের মধ্যে হৃৎপিণ্ডটা হচ্ছে সারা একটা বেঈমানের হৃৎপিণ্ড। আমার রক্তের সঙ্গে মিশে আছে লোভের লালসা, অমানবিকতার শ্বেত কণিকা। এ যুগের ভয়ও আমাকে দেখলে ভয় পায়। আমি হচ্ছে কংস, চাণক্য, শকুনির একটা ককটেল মা। আমার ডান হাতে খবর বাঁ হাত জানে না, বাঁ হাতে খবর ডান হাত জানে না। কিন্তু জেনে ফেলেছিল এসপি সত্যনারায়ণ চৌধুরী। আমি লোকবুকে জানতে পেরেছিলাম ওই এসপি আমাকে জেলের ঘানি টানানোর জন্য আমার বিরুদ্ধে একটা ফাইল তৈরি করছে। আমি ওনাকে ফোন করে অনুনয় বিনয় করেছিলাম, শুনলো না। একদিন সোজা সন্ধেবেলায় ওনার বাড়িতে পৌঁছে গেলাম। সেদিন ছিল তার জন্মদিন। মোটা টাকার অফার দিলাম, মানলো না। ওই ঝিমলির বাবা এসপি সত্যনারায়ণ চৌধুরীকে আমি নিজের হাতে খুন করেছি। সালাই নতুন এসপিকেও আমি নৃশংসভাবে খুন করব। স্যার বৌদি। সেটাই তো দেখছি। মানে বলছি, তুমি কতক্ষণ হলো এখানে এসে দাঁড়িয়েছ? অনেকক্ষণ। এই কেলো করেছে। তাহলে তো তুমি আমার গুণের কথা সবই শুনে ফেলেছ। হ্যাঁ, তা তো শুনে ফেলেছি। তাহলে এটাই তোমার আসল রূপ? আগে তো দেখোনি, এখন তো দেখছো। এখন আমাকে তোমার কেমন লাগছে? তুমি তোমার স্বামী যা তার আমি। তোমাকে স্বামী বলে ভাবতে আমার ঘেন্না হচ্ছে। হওয়াটাই উচিত। আমি যদি তোমার জায়গায় থাকতাম না, আমারও তাই হতো। ঘেন্না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি সব কিছু করতে পারি। তুমি যদি মুখ খুলেছ, প্রয়োজন পড়লে তোমাকে আমি শেষ করে দেব। স্ত্রী হও, হয়তো একটু হাতটা কাঁপবে, তবুও মুখটা আমি খুলবই। আমি ঝিমলিকে বলে না, দেব। ঝিমলিকে তুমি কিছুই বলবে না। ঝিমলিকে যদি কিছু বলেছো, তাহলে তোমার কি করবে? সারা জীবনের মতন আমার চোখ দুটোকে বন্ধ করে দেবে? মৃত্যু ভয় আমি পাই না। সারা জীবন সৎ পথে থেকে মাথা উঁচু করে বেঁচে এসেছি, আজও মাথা উঁচু করে বাঁচবো। এখনো সময় আছে। তোমার কাছে আমি হাত জোড় করে বলছি, সব অপরাধ স্বীকার করে তুমি পুলিশের কাছে ধরা দাও। আমার কথা শোনো, আগুন নিয়ে তুমি খেলো না। কি বললে? আগুন? হ্যাঁ, আগুন। আগুন। একটা কথা মনে রাখো, যে আগুন নিয়ে তুমি খেলছো, সেই আগুনে কিন্তু তোমার হাতটাই পুড়ে যাবে। দুঃখ লাগবে না? তুমি কষ্ট পাবে না? আমি যদি আমার পাপের কথা পুলিশের কাছে গিয়ে স্বীকার করি, পুলিশ তো আমাকে জেলে পাঠিয়ে দেবে। বলো মোনালিসা, আমার মোনা, আমার মন, এতে তোমার দুঃখ লাগবে না? তুমি কষ্ট পাবে না? হ্যাঁ পাবো, কষ্ট পাবো। তবু তো এই দিনে শান্তি পাবো যে তুমি সৎ পথে ফিরে এসেছো। আমি সিঁথিতে সিঁদুর নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু আমি তো অপেক্ষা করব না মোনা ডার্লিং। বিষ্ণু, আগুন। আগুন। বাড়িতে ইলেকট্রিক মিটারে শর্ট সার্কিট করে দিয়ে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দে। কিশলয় বাড়িতে নেই, খবরে প্রকাশ হবে বাড়িতে ইলেকট্রিক মিটারে শর্ট সার্কিট হয়ে গিয়ে পুরো বাড়িতে আগুন লেগে গিয়ে সেই আগুনে মোনালিসা পুড়ে মারা গেছে। আমার সমস্ত সম্পত্তি ইন্স্যুরেন্স করা আছে, সব টাকা আমি ফেরত পেয়ে যাব। স্যার, আমি টাউন অফিসে যাচ্ছি। আমি ওখান থেকে তোকে ফোন করব। আমি যেন ফোনে জানতে পারি মোনালিসা আগুনে পুড়ে মারা গেছে। কি বললাম? ইলেকট্রিক মিটার শর্ট সার্কিট। মনে থাকবে তো? শর্ট সার্কিট। মোনা, ও মোনা, আমাকে চিনতে পারোনি না? বুঝতে পারোনি? আরে বাবা, বিয়ের আগে আমার আসল চেহারাটাকে তোমার চেনা উচিত ছিল। আরে এর জন্যই তো আমি সব সময়ের জন্য বলি, পাগলা রে, মানুষ চিনলি না। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदर्थं श्रीरामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे।
শুরু হয়ে গেছে দিদিমণি, শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর যুদ্ধ। আর এই যুদ্ধে দশভুজা দেবী দুর্গার মতো ত্রিশূল হাতে আপনাকেই করতে হবে অসুর নিধন। কি পারবেন তো? পারবো পারবো স্যার, পারবো। আর পারতে আমাকে হবেই। আমি জানি আপনি পারবেন, সেই জন্য তো সিদ্ধেশ্বরের টাউন অফিসে আপনাকে নিয়ে এলাম। যা যা বলেছি সব মনে আছে? সব সব মনে আছে স্যার। আপনি আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এইবার ওই সিদ্ধেশ্বর চ্যাটার্জি বুঝবে কত ধনে কত চাল। এই ঝিমলি ওর চেয়েও একটা ডেঞ্জারাস মাল। ভেরি গুড, আপনার কথা মতন এদিকে সব রেডি করে দিয়েছি। ঠিক সময় মতো সে আপনার কাছে পৌঁছে যাবে। দিদিমণি আমাদের এখানে বেশিক্ষণ টাকা চলবে না। ওই শয়তান সিদ্ধেশ্বর হয়তো পৌঁছে যেতে পারে। আপনি অপেক্ষা করুন, আমি আসছি। হ্যাঁ, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করতে বলবেন না, কেমন? আস্তে 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 নির্ঘাত মৃত্যু হবে জেনেও। কাঁচ পোকা যেমন একটু করে ওই আগুনের দিকে ছুটে যায়, ঠিক তেমনি ওই সিদ্ধেশ্বর চ্যাটার্জি আমার দিকেই ছুটে আসছে। সিদ্ধেশ্বর চ্যাটার্জি, তোমার খেলা শেষ আর আমার খেলা শুরু। দেখি ঝিমলি, তুমি টাউন অফিসে কি করছো? সিদ্ধেশ্বর দাও। ঝিমলি, আমার কি সর্বনাশ হলো ঝিমলি? আহারে, কি হয়েছে? তোমার বৌদি মানে আমার বউ মোনালিসা বাড়িতে ইলেকট্রিক মিটারে শর্ট সার্কিট হয়ে গিয়ে আগুনে পুড়ে মারা গেছে। হে ভগবান, আমাকে তুমি কোন পাপে সাজা দিলে? এই যে ওই কচি কোকাদের মতন করে কাঁদবেন না তো। ওই খবরটা তো আমি আগেই জানি। হ্যাঁ, তুমি জানো? সারা চৈতন্যপুর জানে, আর আমি জানবো না? আর তাছাড়া ও বৌদি মারা গেছে, একদম ভালোই হয়েছে। এইটা তুমি ঠিক কথা বলেছো যে বৌদি মারা গেছে, ভালোই। না, বৌদি মারা গিয়ে ভালো হয়নি। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। আর ওই কথাটা বলবো বলেই তো আমি তোমার এই টাউন অফিসে অপেক্ষা করছি। কোন কথাটা? বৌদি মারা গেছে, ও ভালোই হয়েছে। তোমার আমার লাইনটা ক্লিয়ার হয়ে গেছে। তোমার আমার লাইন ক্লিয়ার মানে? নেকা যেন কিচ্ছু বোঝে না। আরে বাবা, আমি কিছু লাগবে নয়, আমি তোমাকেই ভালোবাসি। এ তো ভালো কথা, তুমি আমাকে ভালো। কি বললে তুমি আমাকে? কি হয়েছে সিধু? মোবাইলের টাওয়ার কেটে গেছে। সিধু, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? আমি বিষ খাবো। এই না, আমি জল খাবো। এই এসব তুমি কি বলা বলে শুরু করেছো? তোমার কথাবার্তা শুনে আমার তলার জিনিস সব তো উপরে উঠতে শুরু করে দিয়েছে। মানে আমার লো প্রেসার হাই প্রেসার হয়ে যাচ্ছে। কি বলছি? তুমি হচ্ছে সাগর, আর সাগর পর্যন্ত পৌঁছাতে গেলে আমি নদী মানে তোমার ভাই কিশলয় কি ব্যবহার করেছি? কি আছে বলো তো? কি আছে? ওকে ভালোবেসে আমি কি বাবু বলো তো? এইটা তুমি লাখ কথার এক কথা বলেছো। এই যে ব্যবসা বাণিজ্য সব আমার ভাইয়ের নামে থাকলেও সবটা মেয়েটা আমার সঙ্গে নাটক করছে না তো? কি ভাবছো আমি তোমার সঙ্গে নাটক করছি কি না? হ্যাঁ, না, হ্যাঁ, না, তখন থেকে শুধু হ্যাঁ না হ্যাঁ করেই চলেছে। আরে বাবা, যাকে অন্তর থেকে ভালোবেসেছি তার মনের কথাটা জানতে পারবো না। অন্তর থেকে? আমি কি বলছিলাম? ওই যে তোমার 2 নম্বরই ব্যবসা বাণিজ্য কাজ কারবারির কথা। হ্যাঁ, এই যে ব্যবসা বাণিজ্য